ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বাস্তুচ্যুত হয়েছে লাখো লাখো মানুষ। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মূলত দুটি ঘূর্ণিঝড় ও একটি টাইফুনের প্রভাবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা দেখা দেয়। ভূমিধসে সেখানকার কিছু শহর ও গ্রাম কাদায় তলিয়ে গেছে। এসব এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে অন্তত ৭৫০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১২ লাখ মানুষ। দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪১০ জন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক সম্পথ কটুয়াগোডা বলেন, দেশটি নজিরবিহীন মানবিক সংকটের মুখোমুখি। বন্যায় থাইল্যান্ডে ১৮১ জন এবং মালয়েশিয়ায় ৩ জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের পথ খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের বৈঠক গঠনমূলক হয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ। বিবিসি জানিয়েছে, মস্কোয় গতকাল মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা এই বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেষে মধ্যরাতে ক্রেমলিনের কর্মকর্তারা এই কথা জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার। আর রাশিয়ার পক্ষে দেশটির প্রেসিডেন্টের অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ এবং জ্যেষ্ঠ সহযোগী ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। বৈঠক শেষে সাংবাদিকদের ইউরি উশাকভ বলেন, ভূখণ্ডের বিষয়ে ইউক্রেনের ছাড় দেওয়া নিয়ে এখন পর্যন্ত দুপক্ষ সমঝোতার কোনো পথ খুঁজে পায়নি। যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রস্তাব নিয়ে আরও আলোচনা করা যেতে পারে। এদিকে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিবিসি খবরে বলা হয়েছে, কুশনার এরই মধ্যে মস্কো ছেড়েছেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ ও জারেড কুশনার। সাক্ষাতের শুরুতে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে দ্রুত তাদের পরাজিত করা হবে। ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের ১৯% বা ১,১৫,৬০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনপন্থীদের তৈরি বিভিন্ন মানচিত্রে দেখা গেছে ২০২২ সালের পর ২০২৫ সালে এসে ইউক্রেনের সবচেয়ে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে মস্কোর আলোচনার ওপর যুদ্ধ বন্ধের সবকিছু নির্ভর করছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের কোনো সহজ সমাধান নেই। এটি গুরুত্বপূর্ণ যে সবকিছু ন্যায্য ও উন্মুক্ত হতে হবে। যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হামলায় সাংবাদিক ও শিশু সহ অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি। বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞ। যুদ্ধবিরতির প্রথম ৫০ দিনে ইসরায়েল গাজায় অন্তত ৩৫৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্যখান ইউনিস এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ফটো সাংবাদিক মাহমুদ ওয়াদি। গাজার পূর্বাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইনের পেছনে অবস্থিত বহু আবাসিক ভবনে ধ্বংসযজ্ঞ ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে হেব্রন শহরে ৩টি হাসপাতালের আশপাশে এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৭০,১০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৯৬৫ জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার একসঙ্গে ৫৪ দম্পতির বিবাহ অনুষ্ঠান ২ বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে মানুষ যখন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজার চলমান মানবিক সংকটের কারণে উৎসবকে ম্লান করে দিচ্ছিল। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফয়েজ আল শাহিম গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি।
বিশ্বের ১৯টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্বের প্রক্রিয়া সহ সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সম্পর্কিত উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত দেশের সবই ইউরোপীয় অঞ্চলের বাইরে। অভিবাসন সাময়িকভাবে স্থগিতের তালিকায় যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে আছে আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এই দেশগুলোর ওপর গত জুন মাসে সবচেয়ে কঠোর অভিবাসন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সম্পূর্ণভাবে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র প্রবেশ নিষিদ্ধ করা হয়। ১৯টি দেশের তালিকায় আরও রয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এই দেশগুলোর ওপর গত জুনে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ৮ জন অভিবাসন বিষয়ক বিচারককে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ। অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থানে ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই ৮ বিচারককে বরখাস্ত করার খবর পাওয়া গেল। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেস NAIJ জানিয়েছে, বরখাস্ত হওয়া ৮ বিচারকের সবাই ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন। এখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করেন। নিউ ইয়র্কের ৮ বিচারককে ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিষয়ক ৬০০ বিচারক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০ জনকে বছর জুড়ে বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন এই ৮ জন। সুইডেনে ২০০৫ সালে দৈনিক ধূমপান করা মানুষের হার ছিল ১৫%। গত বছর তা নেমে এসেছে মাত্র ৫.২%। এবছর তা দাঁড়িয়েছে ৫%-রও কম। পুরো ইউরোপে এর চেয়ে কম অধূমপায়ী নেই কোথাও। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, যেখানে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫% কম মানুষ ধূমপান করে, তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপান মুক্ত বলে ঘোষণা করে। সুইডেন সেই লক্ষ্যের খুব কাছাকাছি। তবে ইউরোপের দেশটির এই সাফল্য একদিনে অর্জিত হয়নি। গত ২ দশক ধরে সচেতনতা বৃদ্ধি, ধূমপানের ক্ষতি সম্পর্কিত প্রচারণা এবং কম ক্ষতিকর বিকল্প যেমন নিকোটিন পাউচের ব্যবহার দ্বারা সম্ভব হচ্ছে। সুইডেন একমাত্র ইউরোপীয় দেশ যেখানে নিকোটিন পাউচ বাণিজ্যিকভাবে অনুমোদিত এবং এর প্রায় 18% জনসংখ্যা ব্যবহার করছে, যা কম ক্ষতিকর পণ্যের প্রতি জনমনের পরিবর্তন নির্দেশ করে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পারসিভিয়ারেন্স রোভার প্রথমবারের মতো মঙ্গল গ্রহে বিদ্যুতের ঝলকানির প্রত্যক্ষ প্রমাণ রেকর্ড করা হয়েছে। গ্রহটিতে ক্রমাগত বয়ে যাওয়া ধূলিঝড়ের মধ্যে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক জ্যাপের শব্দ রোভারের মাইক্রোফোন ধারণ করেছে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ধূলিময় এবং অল্প পরিচিত মঙ্গলীয় জলবায়ুতে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা ডিসচার্জ তৈরি করতে হতে পারে কিনা এ নিয়ে বিতর্ক করে আসছিলেন, কিন্তু এর প্রমাণ পাওয়া কঠিন ছিল। এই সপ্তাহে নেচার জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে ২০২১ সাল থেকে লাল গ্রহটিতে ঘুরে বেড়ানো নাসার পারসিভিয়ারেন্স রোভারটি অজান্তেই বিদ্যুতের শব্দের রেকর্ডিং করছিল। তবে পৃথিবীতে আমরা যে কয়েক কিলোমিটার দীর্ঘ বজ্রপাত দেখি, মঙ্গল গ্রহের স্ফুলিঙ্গগুলি তেমন কিছু নয়। ফ্রান্সের CNRS গবেষণা কেন্দ্রের প্রধান লেখক ব্যাপটিস্ট চিদে AFP-কে জানিয়েছে, এগুলি হলো ছোট জ্যাপ যা অনেকটা শুকনো আবহাওয়ায় গাড়ির দরজা স্পর্শ করলে সামান্য স্থিতিশীল বিদ্যুৎ অনুভব করার মতো। ফিরছি দেশের খবরে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ফ্যাসিস্ট চক্র যেন আশ্রয় নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুজব, অপতথ্য ছড়ানোই এখন যেন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে তারা দেশের সার্বভৌমত্ব, সরকার এবং বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের হীন চরিতার্থ স্বার্থ করতে। এমন গুজব, অপতথ্য অহরহই দেখা যাচ্ছে সাম্প্রতিককালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তা যেন আরও বেড়েছে। এমন একটি অপতথ্যের স্বরূপ সন্ধান থাকছে ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার রায় বাতিলের ঘোষণা হবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বরাতে, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর 53 সেকেন্ডে অ্যাটর্নি জেনারেলকে বলতে শোনা যায়, আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। বক্তব্যের রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছে বলে দাবি করেন তিনি। ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশিয়াসলি লেখা হয়েছিল।
তবে অনুসন্ধানে দেখা যায় অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেছিলেন শেখ হাসিনার রায় ঘিরে নয়, বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় নিয়ে তিনি এমন মন্তব্য করেন। অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড যাচাইয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের এই মন্তব্য খুঁজলে মূলধারার একাধিক গণমাধ্যমে গত 5 নভেম্বরের কয়েকটি প্রতিবেদন পাওয়া যায়। গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় কথা নিয়ে বলেছিলেন অ্যাটর্নি জেনারেল। এটিএন বাংলা নিউজ টিভি তাদের প্রতিবেদনের ক্যাপশনে লিখেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে যা বললেন অ্যাটর্নি জেনারেল। প্রসঙ্গত সেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের উপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা 8ম দিনের মতো শুনানি হয়েছিল। প্রসঙ্গত সেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের উপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা 8ম দিনের মতো শুনানি হয়েছিল। এটিএন বাংলা নিউজ টিভির এই প্রতিবেদনের 18তম সেকেন্ড থেকে 1 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে বলতে শোনা যায়, আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। রায়টা মেইনলি 2টি গ্রাউন্ডেই বাতিল হবে। তাছাড়া তিনি বলেন, সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট। এই রায়টা মেইনলি 2টা গ্রাউন্ডেই বাতিল হবে। যখন ওপেন কোর্টে রায় ঘোষণা করা হয় তখন থেকে একটা রায় হয়েছে বলে ধরা হয়। তিনি এটির ব্যাখ্যাও দেন, যা পাওয়া যায় ভিডিওর 5 মিনিট 5 সেকেন্ড থেকে 27 সেকেন্ড পর্যন্ত। এভাবে ভিডিওর এই 2টি অংশ অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সম্পর্কে দেয়া বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছড়িয়ে পড়া অ্যাটর্নি জেনারেলের ভিডিওটি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার রায় নিয়ে, শেখ হাসিনার রায় বাতিল নিয়ে নয়। সীমা শারমিন, বিটিভি নিউজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ও বন্যা বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান কুর্মেটোলার একে খন্দকার ঘাঁটি থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। পরে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সশস্ত্র বাহিনী থেকে শ্রীলঙ্কায় পাঠানো 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার, ওষুধ, তাঁবু সহ রয়েছে প্রয়োজনীয় নানা উপকরণ। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। স্পেনের লা লিগার হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরোহণ। ক্রাইস্টচার্চ টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে 96 রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। 11 উইকেট পতনের এই দিনে মাত্র 2 টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট নেন কিউই পেসার জ্যাকব ডাফি। 9 উইকেটে 231 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস আজ সকালের সেশনে মাত্র 3 বল টিকেছে। ক্যারিবিয়ান পেসার জাস্টিন গ্রেভসের বলে জ্যাক ফোকাসের আউট হওয়ার মধ্য দিয়ে প্রথম ইনিংসে 231 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে দলীয় 10 রানের মধ্যে ওপেনার জন ক্যাম্পবেল ও আলিফ অ্যাথনজনকে হারায়। তবে তৃতীয় উইকেটে তেজ নারায়ণ চন্দ্রপল ও শাই হোপ মিলে 90 রানের জুটি করেন। দলীয় 100 রানে হোপ আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। 167 রানে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ শেষ 67 রান তুলতে হারায় বাকি 8টি উইকেট। নিউজিল্যান্ড এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 7 ওভারে বিনা উইকেটে 32 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে 2টি 50 ছাড়া বলার মতো আর ইনিংস নেই। 169 বলে 52 রান করেন ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের ছেড়ে তেজ নারায়ণ। ওপের ব্যাট থেকে আসে 107 বলে 56 রানের ইনিংস। দুপুরের সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলি জানিয়ে দেব আরেকবার।
মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসায় যোগ দিলেন যুক্তরাজ্যের ডাক্তাররা। চীন থেকে ডাক্তারদের দল আসবে সন্ধ্যায়। আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে গুম করে আটক ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। সরকারের কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাণিজ্য উপদেষ্টা। অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কক্ষে থাকতে পারবেন সাংবাদিকরা, তবে এতে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে বললেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ 4 দেশে ভয়াবহ বন্যায় 1300 জনের বেশি মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত। এবং স্প্যানিশ লা লিগা হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। আর এরই সাথে খবর শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আবরার ভার্ডের মা। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার ফাহাদ। এ দেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। ভূমিকম্পের সময় আপনার করণীয়। ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঢোকে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন। সচেতন হন, নিরাপদে থাকুন।